হ্যালো। আগের দিনকে আমরা যে টেক্সটটা পড়ছিলাম সেটা হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমরা ইউনিট 1টা পড়েছি। আজকে আমরা ইউনিট 2টা পড়ব। ওকে, তো ইউনিট 2 হচ্ছে পেজ নাম্বার 36, 36 পাতা। তোমরা খোলো বইটা, আমার সাথে সাথে মিলিয়ে পড়বে। The beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. তো আগের দিন আমরা দেখেছি যে বেল বিস্টের কাসেলে গিয়েছে, বিস্টের সাথে থাকছে এবং বিস্ট এবারে ওর সাথে বন্ধুত্ব হয়েছে, কথাবার্তা হচ্ছে। সে কথাই বলা হচ্ছে দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিংস। বিস্ট ওকে কী করলো? প্রচুর সুন্দর সুন্দর ক্লোদিংস অর্থাৎ জামা কাপড় দিল, খুব সুন্দর ড্রেস দিল। অ্যান্ড ফুড, এবং তার সাথে খাবার দিল, খুব ভালো ভালো খাবার দিল। অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন, এবং তারপরে তারা কি করতে থাকলো? খাওয়া দাওয়া, ভালো ভালো জামা কাপড় পরা, এবং অনেক সময় ধরে তারা কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, দুজন মিলে অনেক গল্প করতে থাকলো। উইথ হার মানে বেলের সাথে। ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রে, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম। প্রত্যেক দিন রাত্রে বিস্ট বেলকে কি বলতো? না, বলতো যে তুমি আমাকে বিয়ে করে নাও। অনলি টু বি রিফিউজড এভরি টাইম। এবং বারবার বেল তখন কি করতো? বলতো না, বিয়ে আমি করতে পারবো না, বিয়ে করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তো এখানে একটু দেখে নিই মানেগুলো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্লোদিং। দেখো, গেভ হার ল্যাভিশ ক্লোদিং। ক্লোদিং মানে হচ্ছে ড্রেস। আচ্ছা, এরপরে বিস্ট যেটা বলতো বারবার করে ওকে যে তুমি আমাকে বিয়ে করে নাও, অর্থাৎ ম্যারি মানে হচ্ছে ওয়েট। আর বেল কি করতো? বারবার করে রিফিউজ করতো, অর্থাৎ বলতো না, বিয়ে আমি করব না। সেক্ষেত্রে রিফিউজ মানে হচ্ছে রিজেক্টেড, মানে বেল রিজেক্টেড দ্য প্রপোজালস অফ দ্য বিস্ট। কেমন? আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার যখন বেল এই রিফিউজ করতো বিস্টকে, বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কিপড অন রিফিউজিং দ্য বিস্ট। প্রত্যেকবার যখন বেল রিফিউজ করছে, তখন রাত্রেবেলা যখন বেল ঘুমাচ্ছে, সেই ঘুমানোর সময়তে বেল কি দেখছে? যে একটা স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নে একজন খুব হ্যান্ডসাম মানে দারুণ সুন্দর দেখতে, রাজপুত্রের মতো দেখতে একটা প্রিন্স, অর্থাৎ প্রিন্স মানে রাজপুত্র। তো সেই রাজপুত্রের মতো একটা খুব সুন্দর রাজপুত্রের মতো একজন আসছে ওর স্বপ্নে, এবং যে কি করছে? ওকে বারবার প্লিড করছে। প্লিড মানে বারবার অনুনয় বিনয় করা। তো অনুনয় বিনয় করছে, বারবার রিকোয়েস্ট করছে যে টু এক্সপ্লেন, অর্থাৎ বারবার ও কারণ জিজ্ঞেস করছে। এক্সপ্লেন মানে হচ্ছে জিজ্ঞেস করছে, কেন, ব্যাখ্যা করতে বলছে। ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে বিস্টকে বারবার না বলছে। এখানেও একটু মানেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে এক্সপ্লেন। এক্সপ্লেন মানে হচ্ছে ক্লারিফাই। ক্লারিফাই মানে হচ্ছে ব্যাখ্যা করা, পরিষ্কার করে বলা। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. এবং বারবার বেল স্বপ্নতে সেই হ্যান্ডসাম প্রিন্সকে কি বলতো? আমার পক্ষে বিস্টকে বিয়ে করা সম্ভব নয়। তার কারণটা কি? তার কারণ আমি বিস্টকে বন্ধু হিসাবে দেখি। আমার খুব ভালো একজন বন্ধু, যে আমার সাথে সময় কাটায়, যার সাথে আমি গল্প করি, আমি যখন একা থাকি যে সে আমাকে অ্যাকম্প্যানি করে, এবং এখানেই শেষ। এর বাইরে আর অন্য কোনো কিছু নয়। একটা ছেলে এবং একটা মেয়ে, যেরকম সাধারণভাবে দুটো ছেলে যেমন বন্ধু হতে পারে, দুটো মেয়ে যেমন বন্ধু হতে পারে, একই রকমভাবে বিস্টকেও আমি আমার খুব ভালো একজন বন্ধু হিসাবে দেখি। কিন্তু কখনোই বিস্টকে যে বিয়ে করা যেতে পারে, এই ভাবনাটা কখনো আমার মাথার মধ্যে আসে না। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। কিন্তু বেল কোনো মতেই ঘুম ভাঙতো যখন সে স্বপ্নটা তার মনে পড়তো, কিন্তু কোনো মতে ও ফিগার আউট করতে পারতো না, বুঝে উঠতে পারতো না সেটা কি, যে
কেন এই বিস্টকে বারবার রিফিউজ করার পর এই প্রিন্সটা ওর স্বপ্নে আসে এবং প্রিন্সটা ওর স্বপ্নে এসে ওকে বারবার ফোর্স করে যে তুমি বিস্টকে বিয়ে করে নাও, এবং এটা কেন বলছে সেটা ও বুঝে উঠতে পারতো না। শি ওয়াজ কনভিন্সড। এবার নানা রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে চলতে থাকে। কনভিন্সড মানে হচ্ছে কনফার্ম, তো কনফার্ম বলতে নিশ্চিত হয়ে যাওয়া, কনভিন্সড মানে নিশ্চিত হয়ে যাওয়া। তো বেল এবার নিশ্চিত হয়ে গেল আস্তে আস্তে এই হিসাবে দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য কাসল। তো বিস্ট নিশ্চয়ই এই কাসলের মধ্যে, অর্থাৎ ওই দুর্গের ভেতরে, যেটাকে আমরা ফোর্ট আগে থেকে দেখেছিলাম, কাসল মানে ফোর্ট বা দুর্গ, তো ওই কাসলের ভেতরে নিশ্চয়ই অনেক ঘর আছে, প্রচুর ঘর আছে। কোনো একটা ঘরে এই প্রিন্সটাকে বিস্ট নিশ্চয়ই কোনোভাবে বন্ধ করে রেখেছে, এবং বন্ধ করে রেখেছে বলতে বন্দি করে রেখেছে। এবং এই প্রিন্সটা মাঝে মধ্যেই ওই বেলের স্বপ্নে আসছে এবং ওকে বলছে তুমি বিস্টকে বিয়ে করে নাও। বিস্টকে যদি বিয়ে করে তাহলে হয়তো প্রিন্স কোনো রকমভাবে ওর বন্দি দশা থেকে রিলিজ হতে পারবে বা মুক্ত পাবে বা ফ্রিডমটা ও পেয়ে যাবে এবং সে তার নিজের জায়গায় ফিরে যেতে পারবে। বেল এরকম করে ব্যাপারটাকে ভেবে নিল। তো কনভিন্সড, আচ্ছা কানেকশন তার আগে আছে। কানেকশন মানে হচ্ছে লিঙ্ক, আর কনভিন্সড মানে হচ্ছে সার্টেন, নিশ্চিত হওয়া। কেমন? সি সার্চ ফর হিম। সে এরপর কি করলো, এমনি করে যখন ওর মাথার মধ্যে এলো যে একটা প্রিন্স নিশ্চয়ই এই কাসলের মধ্যে কোথাও বন্দি আছে, ওর সাথে সাথে কি করতে থাকলো, ও গোটা কাসলময় ঘুরে ঘুরে যখন ফাঁকা সময় পাচ্ছে, কোনো একটা টাইমে একা থাকছে, তখন ও গোটা কাসলময় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ঘর খুলছে, ঢুকছে এবং ও দেখতে থাকছে যে সেখানে কোনো প্রিন্স বন্দি আছে কিনা। সে সার্চ ফর হিম অ্যান্ড ডিসকভার্ড, এবং তারপর সে অনেক কিছু আবিষ্কার করলো, অনেক কিছু দেখলো, এবং মেনি এনচান্টেড রুমস, এবং সেখানে সে কি দেখলো, মেনি এনচান্টেড রুমস, এবং সেখানে এনচান্টেড মানে হচ্ছে ম্যাজিক্যাল, সেখানে বেশ কিছু এনচান্টেড রুম দেখলো, অর্থাৎ ম্যাজিক্যাল কিছু রুমস দেখলো, যে রুমগুলোর মধ্যে দিয়ে সে হয়তো অন্য একটা জগৎ দেখতে পাচ্ছে, অন্য একটা কিছু ঘটনা বুঝতে পারছে, অন্য একটা কিছু ঘটনা ঘটতে পারছে, কিন্তু ও কোথাও কিন্তু প্রিন্সকে দেখতে পেল না। এখানেও কয়েকটা মানে দেখো। ক্যাপটিভ, ক্যাপটিভ মানে হচ্ছে প্রিজনার, ক্যাপটিভ বলতে যেখানে প্রিন্সকে বন্দি করে রেখেছে বেলের মনে হচ্ছে সেটার কথা বলা হচ্ছে। আর ইনচান্টেড মানে হচ্ছে ম্যাজিক্যাল। ফর সেভারাল মান্থস, এরপরে সেভারাল মানে অনেক, ঠিক আছে, মেনি। তো ফর সেভারাল মান্থস বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দি ডিসকাস প্যালেস। এরপর অনেকগুলো মাস পেরিয়ে গেল, বেল ওই প্যালেসের মধ্যেই রয়েছে এবং ওখান থেকে তো যাওয়ার প্রশ্ন নেই, ওই প্যালেসের মধ্যেই রয়েছে এবং ওখানে ও কী করছে না, কীরকম একটা লাইফ লিড করছে, লাইফ অফ লাক্সারি অ্যান্ড লাক্সারি মানে হচ্ছে বিলাসবহুল, সাংঘাতিক বিলাসবহুল, অর্থাৎ প্রচুর ভালো ভালো ড্রেস, প্রচুর ভালো ভালো খাবার দাবার, সুন্দর সুন্দর বাগান, এত ভালো একটা কাসল, সেখানে ঘুরে বেড়ানো, এই সমস্ত কিছু মিলিয়ে ওর কাছে কিন্তু একটা দারুণ বিলাসবহুল জীবন হঠাৎ করে সামনে এসে গেছে, যেখানে বেল কিরকম একটা জায়গায় ছিল, খুব কষ্টকর একটা জায়গায় ছিল। ওর বাবা আমরা আগেই দেখেছি যে গরিব হয়ে গেছে, তার ব্যবসা পাতি ডুবে গেছে, তো সেই জায়গা থেকে হঠাৎ করে উঠে এসে ও কিন্তু খুব লাক্সুরিয়াস একটা লাইফ লিড করতে থাকলো। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, এবং বিং ওয়েটেড, এখানে দেখো একটা কথা আছে, ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্ট। ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড, এইটা কিন্তু একটা ইডিয়াম মানে হচ্ছে বাগধারা, বাংলাতে আমরা যেমন বিভিন্ন বাগধারা দেখি সেরকম। তো সেই এখানেও এটা একটা বাগধারা, এই বাগধারাটার মানে হচ্ছে যে যারা কাজ করতে সবসময় খুব আগ্রহী, সদা ব্যস্ত, মানে সেবা করার জন্য সবসময় ব্যস্ত, মানে কিছু একটা অর্ডার হলো কি হলো না, তারা ছোটার জন্য সব ব্যস্ত থাকে, সব সময় মনিবের কাছে কাছে ঘুরে বেড়ায়, চাকর বাকররা যেরকমভাবে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্ট। ইনভিজিবল মানে হচ্ছে যাদেরকে দেখা যায় না, কেমন? তো এখানে দেখে নিয়ে এখন মানেটা, সেটা হচ্ছে ইনভিজিবল মানে আনসিন, সিন মানে দেখা, আর আনসিন হচ্ছে যেটাকে দেখতে পাওয়া যায় না বা যেটাকে দেখা যায়নি।
having no end having no end of riches to amuse her and an endless supply of fine clothes to wear এবং having no end of riches to amuse her riches মানে হচ্ছে বড়লোকিপনা জিনিসপত্র প্রচুর বৈভব বিলাস বহুল জিনিসপত্র যা কিছু চাইবে সমস্ত কিছু মানে একটা মানুষ তার জীবনে সুখী মানে আরামে থাকার জন্য যা যা কিছু চায় সমস্ত কিছু সেখানে অ্যাট ওয়ান্স প্রেজেন্ট অর্থাৎ বেল চাইছে কি চাইছে না সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু এসে সেই জিনিসটা হাজির হচ্ছে সেটা পোশাক আশাক খাবার দাবার শোবার জায়গা বসার ঘর শোবার ঘর যে কোনো কিছু দামি যে কোনো জিনিস তার হাতের কাছে হাতের মুঠোয় সবসময় তার কাছে থাকছে এবং তার সাথে কি থাকছে ফাইন ক্লোথস টু ওয়্যার এবং তার সাথে সুন্দর সুন্দর অজস্র ড্রেস তার কাছে থাকছে মানে সে সকালে চাইলে একটা বিকেলে চাইলে একটা আবার যদি তার থেকেও বেশি চায় তাহলে পরেও আরও একটা ড্রেস এরকমভাবে সে পাচ্ছে ইভেনচুয়ালি ক্রমে ক্রমে সে বিকাম হোমসিক কিন্তু এবং এইভাবে সে আস্তে আস্তে কী হয়ে গেল হোমসিক এই কথাটা খেয়াল করো হোম মানে হচ্ছে বাড়ি সিক মানে অসুস্থ কিন্তু এখানে অসুস্থতা অন্যরকমভাবে এই অসুখটা শরীরের অসুখ নয় এই অসুখটা হচ্ছে মনের অসুখ হোমসিক কাকে বলে যে বাড়ি থেকে যখন আমরা বা যে কেউ অনেকটা দূরে থাকি অনেকটা সময় ধরে দূরে থাকে তখন কি হয় বাড়ির জন্য একটা মন কেমন করে বাড়ি যায় বাবার সাথে দেখা করি মায়ের সাথে দেখা করি ভাই বোন আছে বাড়িতে তাদের সাথে দেখা করি তাদের সাথে সময় কাটায় এই জিনিসটা তখন মনে হতে লাগে তাতে আমরা যত আরামেই থাকি না কেন যত বিলাসবহুল জীবনেই থাকি না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জীবনে যে জিনিসটা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের পরিবারের পরিজনরা যাদেরকে নিয়ে পরিবারটা তৈরি হয়েছে বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন কাকা কাকি এরকমভাবে যাদেরকে নিয়ে আমাদের পরিবারটা তৈরি হয়েছে সেই পরিবারটা কিন্তু দিনের শেষে আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং এইটাই কিন্তু আসলে আমাদের কাছে ম্যাটার করে এবার বিলাসবহুল জীবন দামি দামি জিনিসপত্র ভালো ভালো খাওয়া দাওয়া এগুলো কি করতে পারে আমাদেরকে কিছুটা সময় পর্যন্ত আনন্দ দিতে পারে আরাম দিতে পারে কিন্তু তারপরে একটা টাইমের পর মনে হবে যে আমরা খুব মিস করছি বাড়িটাকে খুব মিস করছি তো এই জিনিসটা খুব বেশি করে বুঝতে পারবে বিশেষ করে যারা হস্টেলে থাকে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা এটা খুব বুঝতে পারবে আমাদের স্কুলেও অনেক বাচ্চা আছে যারা আমি জানি যে তারা বাড়ি থেকে দূরে থাকে বলতে তারা কেউ মামার বাড়িতে থাকে কেউ পিসির কাছে থাকে কেউ কাকু কাকিমার কাছে বা জেঠু জেঠিমার কাছে থাকে বাবা মা তাদের অন্য কোথাও থাকে তারা পুরন্দরপুরে পড়াশুনো করার জন্য এসে অন্য আত্মীয়দের বাড়িতে থাকে তারা কিন্তু এই ফিলিংটা অনেক বুঝতে পারবে একটা টাইমের পর তাদেরও কিন্তু কোনো সময়তে মনে হয় যে বাড়ি যায় মা বাবার সাথে একবার দেখা করি ভাই বোনটা ওখানে আছে গ্রামটা পড়ে আছে বন্ধু বান্ধবগুলো আছে তো এই যে ফিলিংসটা এই যে মনের মধ্যে একটা ব্যথা অনুভব করা এবং একটা আরতি অনুভব করা যে ওর প্রিয়জনদের সঙ্গে একবার দেখা করে আসা তাদের সাথে কথা বলা এইটাই হচ্ছে হোমসিক ওকে তো সে আস্তে আস্তে হোমসিক হয়ে গেল অ্যান্ড বেগ দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি এবং তারপর সে বেগ মানে হচ্ছে প্রার্থনা করলো বারবার করে বিস্টের কাছে প্রার্থনা করলো একবার আমাকে বাড়ি যেতে দাও একবার আমাকে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে আসতে দাও আমার খুব মন খারাপ করছে সবার জন্য হি সেড হি উড অ্যালাউ ইট বিস্ট বলল যে সে এটা অ্যালাউ করবে অর্থাৎ বেলকে বাড়ি যেতে দেবে only if she would return exactly a week later একমাত্র একটা শর্তেও বাড়ি যেতে দেবে সেটা কি ও বাড়ি যাবে কিন্তু এক সপ্তাহ বাড়িতে থাকবে এক সপ্তাহ পরে কিন্তু বেলকে বিস্টের কাছে আবার ফিরে আসতে হবে বেল এগ্রিড টু দিস বেল এই শর্ততে রাজি হয়ে গেল অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচান্টেড মিরর অ্যান্ড রিং অর্থাৎ বেল রাজি হয়ে গেল এবং তারপর সে কি করলো একটা এনচান্টেড মিরর মানে হচ্ছে আয়না আর রিং মানে হচ্ছে আংটি হাতে যেটা পরে তো একটা জাদু আংটি আর একটা জাদু আয়না সে কার কাছ থেকে পেলো বিস্টের কাছ থেকে পেলো এবং সেটা নিয়ে সে বাড়ির পথে রওনা হলো দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসল মিররটা কি করতো মিররটা বেলকে এই হিসাবে সাহায্য করতো যে বেলের যদি মনে হয়
যে কাসেলে এই সময়ে কি চলছে, সে যখন বাড়িতে আছে তখন যদি ও কাসেলে সেই সময়ে কি চলছে, কি ঘটছে এরকম যদি মনে হয়, তাহলে ও মিররকে বললেই যে মিরর মিরর আমাকে দেখাও তো কাসেলটাতে কি ঘটছে, বিস্ট কি করছে এখন একবার দেখি, তাহলেই কিন্তু মিরর কি করবে, বিস্টকে দেখাবে বা কাসেলটাকে অন্যান্য জায়গাগুলোকে দেখাবে। এবং এবং the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. তো তাহলে রিংটা কি করতো, রিংটা যেটা করতো, রিং উড অ্যালাউ হার, রিংটা ওকে অ্যালাউ করতো অর্থাৎ পারমিট করতো টু রিটার্ন, ফিরে যেতে, টু দ্য কাসল, কোথায় ফিরে যেতে, দুর্গতে, ওই কাসেলে ফিরে যেতে, ইন অ্যান ইনস্ট্যান্ট, ইন অ্যান ইনস্ট্যান্ট মানে একদম সাথে সাথে, when যখন, টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন ওর আঙুলের চারপাশে আংটিটা 3 বার, একবার, দুবার, 3 বার আঙুলের মধ্যে সে পড়ে আছে, আঙুলে একবার ঘোরালো, দুবার ঘোরালো, 3 বার ঘোরালো, যেই মুহূর্তে ও 3 বার ঘোরাবে সঙ্গে সঙ্গে ও বাড়ি থেকে কোথায় পৌঁছে যাবে, কাসেলের মধ্যে পৌঁছে যাবে। বেশ ভালোই হতো এরকম যদি আংটি আমাদের কাছেও থাকতো, আমরাও 3 বার ঘোরাতাম, স্কুল পৌঁছে যেতাম, 3 বার ঘোরাতাম, বাড়ি পৌঁছে যেতাম, সাইকেল মোটর সাইকেল কোনো কিছুকে ঝামেলা করতে হতো না, বাস ট্রামের কোনো ব্যাপার ছিল না। আমার কখনো ঘুরতে মনে হলো 3 বার ঘোরালাম, প্রিয় কোনো একটা জায়গাতে পৌঁছে গেলাম, ভালোই হতো। মানে গুপি গাইন বাঘা বাইনের যে সিনেমা আছে আমরা দেখেছি, ওখানে গুপি আর বাঘা হাতে তালি মারে, আর তালি মারলেই তারা যে জায়গায় পৌঁছতে চায় সে জায়গায় তারা ওই, ওদের কাছেও একটা ম্যাজিক্যাল জুতো আছে, এনচান্টেড শুজ আছে, সেই জুতোটা পরে হাতে তালি মেরে জায়গার নাম করলে তারা পৌঁছে যায়। তো সেই গুপি বাঘার মতো, গুপি গাইন বাঘা বাইনের মতোই অনেকটা ব্যাপারটা। তো her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. ওর যারা এল্ডার সিস্টার ছিল তাদেরকে আমরা কি দেখেছি, অত্যন্ত জেলাস ছিল এবং খুব বদমাইশ ছিল, এটা আমরা আগেই দেখেছি। তো তারা কোনো মতেই সহ্য করতে পারতো না, বেলকে সহ্য করতে পারতো না, বেলকে হিংসে করতো, এবং তারা খুব সাধারণ জিনিসপত্র নিয়েই তারা খুব খুশি থাকতো, যে ভালো ভালো ড্রেস, ভালো ভালো খাবার, জুয়েলারি, এই সমস্ত। তো তারা যখন জেনেছিল যে বেল ওই বিস্টের সাথে থাকতে যাচ্ছে, খুব খুশি হয়েছিল, যে তারা বলেছিল বেশ হয়েছে বেল থাকতে গেছে, কারণ বেলকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, ওরা বলেছিল বেশ হয়েছে বিস্টের সাথে থাকতে গেছে, ঠিক শাস্তি হয়েছে, উচিত শাস্তি হয়েছে। এইবার যখন বেল ওখানে ফিরে এলো এবং অত সুন্দর সুন্দর জিনিস দেখলো, যে ক্লোথস পরে আছে, গয়নাগাটি পরে আছে, জিনিসপত্র রয়েছে, চেহারা ভালো হয়ে গেছে, দেখতে আরও সুন্দর হয়ে গেছে, তখন ওরা অবাক হয়ে গেল, এটা কীরকম হলো, আমরা তো এরকমটা ভাবিনি, আমরা তো ভেবেছিলাম বিস্টের কাছে গিয়েও নিশ্চয়ই খুব খারাপ থাকবে, মরিয়ে হতে যাবে, সেটা তো হয়নি। তো এটা দেখে ওরা প্রচণ্ডভাবে জেলাস হয়ে গেল এবং ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, গ্র্যান্ড মানে হচ্ছে, আচ্ছা, জেলাস, জেলাস মানে হচ্ছে এনভিয়াস, আর গ্র্যান্ড আমি লিখিনি এখানে, গ্র্যান্ড মানে হচ্ছে ফাইন, লিখে দিচ্ছি, গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড মানে হচ্ছে ফাইন, ফাইন মানে সুন্দর, ঠিক আছে, বিউটিফুল। তো কিন্তু ঠিক বিউটিফুল না, গ্র্যান্ড মানে হচ্ছে খুব গর্জিয়াস, মানে ঝলমলে ঝকমকে, নানা রকম দেওয়া আছে জামা কাপড়ের মধ্যে সেরকম। তো তারা অত্যন্ত জেলাস হলো এবং তার জামা কাপড় দেখে দে গ্রিউ জেলাস ফর অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। এবং তারা যখন দেখলো যে ও কাসেলে খুব সুন্দর আরামে আনন্দে ছিল, সেটা দেখে ওরা অত্যন্ত জেলাস হলো, জেলাস মানে বললাম যে এনভিয়াস, ঠিক আছে, ওরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে গেল, খুব মনে মনে হিংসুটে হয়ে গেল। আপন hearing that she must return to the beast on a certain day, যখন ওরা জানলো, গল্প শুনতে লাগলো বিস্টের এবং ওই কাসেলের, তখন ওরা তো মনে মনে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে লাগলো যে ও এত ভালো ছিল। এবং তার সাথে সাথে যখন ওরা শুনলো যে সার্টেন ডে, অর্থাৎ ওই নিশ্চিত একটা দিন, অর্থাৎ 7 দিন বাদে বিস্টের কাছে বেলকে ফিরে যেতে হবে, দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে। তারা বেলকে কি বললো, প্লিজ প্লিজ আর একটা দিন থেকে যা, আর একটা দিন থেকে যা, আমাদের সাথে আরেক দিন থেকে যা, 7 দিন তো বলেছে, একদিন থাকলে কিচ্ছু হবে না, 8 দিনের দিন চলে যাবে। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং। উইপিং মানে হচ্ছে ক্রাইম, আর অ্যাপিয়ার, অ্যাপিয়ার হচ্ছে সিন, ঠিক আছে। তো তারা কি করলো, তারা হচ্ছে যে তারা
কতটা বদমাইশ দেখো, তারা কি করলো, পেঁয়াজ কাটলো, পেঁয়াজে ঝাঁঝ আছে, পেঁয়াজের যা পেঁয়াজ জানো সবাই যে পেঁয়াজের ঝাঁঝ চোখে লাগলে চোখ থেকে টপ টপ করে জল পড়ে, ওরা পেঁয়াজ চোখে ডলে নিল, ভালো করে ঘষে নিল, এবং ঘষে নিয়ে তারপর কি হলো, চোখ লাল হয়ে গেল, চোখ ফুলে গেল, চোখ থেকে ঝরঝর 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 করে জল পড়ছে, এবং ওদেরকে দেখে মনে হচ্ছে যে বেল এই যে চলে যাবে, এই চলে যাওয়ার জন্য ওরা কত দুঃখিত, কত কষ্ট পাচ্ছে, মনে মনে ওদের ভেতর শূন্য হয়ে যাচ্ছে, বেল ছাড়া ওরা যেন বাঁচবে না, এইরকম একটা ব্যাপার ওরা কি করলো, বেলের সামনে অভিনয় করতে থাকলো। তো এবং ওই যে বললাম ইডিয়ম যেরকম বলেছিলাম যে বাগধারা, বাংলাতে এরকম একটা বাগধারা আছে, সেটা হচ্ছে দুরাত্মার ছলের অভাব হয় না, অর্থাৎ যে দুষ্টু লোক সে এরকম নানা রকম নাটকবাজি করতে থাকে কোনো মানুষকে প্রভাবিত করার জন্য, তো এরাও দুরাত্মা, এদের কাছেও ছলনার কোনো অভাব নেই। তো এরপরে দেখি কি বলছে না, দে সিক্রেটলি হোপ দ্যাট, তারা মনে মনে কিন্তু চাইলো, মনে মনে কি চাইলো, সেটা হচ্ছে দ্যাট যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল ফর ব্রেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যালাইভ। এবং তারপর তারা কি চাইলো, তারা মনে মনে ভাবলো যে যদি ওকে একদিন দেরি করিয়ে দেওয়া যায়, ও তো বিস্ট নয়, বিস্ট, ও তো মানুষ নয় যে ওর মন থাকবে, ওরা যেটা আশা করছিল যে ও তো বিস্ট, ও তো পশু, ওর তো অত বোঝার ক্ষমতা নেই, ইমোশনস নেই, তো ও যদি একদিন ওকে দেরিয়ে করে ফেলতে পারি তাহলে কি হবে, বিস্ট প্রচণ্ড রেগে যাবে, বেল যেদিনকে পেয়ে যাবে সেদিনকে চিড়ে ওকে মেরে ফেলবে, এবং কামড়ে 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 বেলকে বোধহয় কাঁচাই খেয়ে নেবে, এরকম ওরা ভাবতে লাগলো। এবং বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, তো অ্যান্ড শি এগ্রিড টু স্টে। এবং এরপর কি হলো, বেল ওর বোনদেরকে এরকমভাবে দেখে, ওদের বোনদের অভিনয় এতটাই ভালো ছিল যে বেল কনভিন্সড হয়ে গেল যে হ্যাঁ সত্যিই ওর বোনরা বোধহয় ওর জন্য অত্যন্ত দুঃখিত যে বেল ওখান থেকে চলে যাবে। অতএব বেল বললো বেশ বেশ বাবা ঠিক আছে, তোরা আর কাঁদিস না, দুঃখ করিস না, আমি একটা দিন এক্সট্রা থেকে যাব। তো এখানে দেখো শো অফ লাভ, শো অফ লাভ, শো মানে হচ্ছে ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে, শো মানে ডিসপ্লে। আচ্ছা, বেল began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. এবার বেল তো আর ওর বোনদের মতো নয়, দুষ্টু নয়, ওর মনটা অত্যন্ত ভালো এবং খুব সহজ সাদাসিধা মন। তো সে যেহেতু বিস্টকে কথা দিয়ে এসছে, এবং একটা ভালো মানুষ যখন কথা দেয় এবং কথা রাখতে পারে না, তখন যেটা হয় সেটা হচ্ছে যে তার খুব মন খারাপ হয়ে যায়, তার কষ্ট হয় মনে মনে। তো বেলেরও তাই, বেলেরও এখানে খুব মন খারাপ হয়ে গেল, সে মনে মনে প্রচণ্ড কষ্ট পেল যে সে বিস্টকে কথা দিয়ে এসেছিল, কথা রাখতে পারেনি। তো সেই জন্য ও কি করলো, একবার আয়নাটাতে দেখতে চাইলো যে কাসেলে বিস্ট এই মুহূর্তে কি করছে। শি ওয়াজ হরিফাইড, ও সাংঘাতিকভাবে আতঙ্কিত হয়ে পড়ল, অদ্ভুতভাবে ভয় পেয়ে গেল। হরিফাইড মানে হচ্ছে ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড, FRIGHTENED, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত, ভয় পেয়ে যাওয়া। তো সে ভয় পেয়ে গেল, কেন ভয় পেয়ে গেল, সে ভয় পেয়ে গেল এই দেখে যে টু ডিসকভার, সে এটা দেখলো আয়নাতে দেখে বুঝতে পারলো দ্যাট যে দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক। বোঝো, বিস্ট লে হাফ ডেড অর্থাৎ আধমরা হয়ে পড়ে আছে কাসেলের কোনো একটা জায়গাতে, এবং সেটাও কি জন্য, আউট অফ হার্ট ব্রেক, কারণ তার মন ভেঙে গেছে। অর্থাৎ বিস্ট বেলকে বিশ্বাস করেছিল, সে বেলকে এই বিশ্বাসে ছেড়েছিল যে বেল আবার 7 দিন বাদে ফিরে আসবে, এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল। কিন্তু যখন বেল তার বিশ্বাস রাখেনি, বিশ্বাস ভেঙেছিল, তখন বিস্টের মন ভেঙে গেছিল, এবং এতটাই সে খারাপ হয়েছিল, তার মনটা এতটাই তার খারাপ লেগেছিল যে সে কি হয়েছিল, প্রায় অর্ধমৃত হয়েছিল। এটা অনেক সময়তে হয়ে থাকে, তোমরাও জানো ভালো করে যে তোমাদের বাবা মারা তোমাদের উপরে অনেক এক্সপেকটেশন রাখে, তোমাদের টিচার্সরা অনেক সময় অনেক এক্সপেকটেশন রাখে, কিন্তু অনেক সময়তেই কি হয়,
সেই এক্সপেকটেশনগুলো রাখার সময়তে তোমরাও ঠিকঠাকভাবে চলছো, ঠিকঠাকভাবে আচার আচরণ করছো, সেগুলোতে কি হয়, আমাদেরও এক্সপেকটেশনটা তোমাদের উপরে বাড়ে যে এই বাচ্চাটা সত্যিই অন্যদের থেকে অনেক আলাদা। কিন্তু কখনো যদি দেখি যে সে যে পথে চলছিল সেই পথ থেকে সে চ্যুত হয়েছে, সেই পথ থেকে সে সরে এসেছে, খারাপ কোনো একটা কিছু করে ফেলেছে, তখন কি হয়, আমাদের কিন্তু হৃদয় ভেঙে যায়, মনটা ভেঙে যায়, তার উপরে খুব দুঃখ হয়, রাগ হয় না আমাদের, কিন্তু তখন আর রাগ হয় না, তখন কিন্তু প্রচণ্ড দুঃখ হয়, মনে মনে খুব কষ্ট হয়, এবং সেই কষ্টটাই হচ্ছে যে হার্ট ব্রেক। কেমন? তো কখনোই কাউকে কথা দেবে যখন কথা রাখবে, কখনোই কারোর মনে কষ্ট দেবে না, আর যাই করো কখনো কারোর মনে কষ্ট দেবে না। বেশ, সেটা যেই হোক, বাবা মা ভাই বোন টিচার হোক, তোমার কোনো বন্ধু হোক, এনিবডি ক্যান বি, কারোরই মনে কখনো কষ্ট দেওয়াটা ঠিক কাজ না। তো বেল এবার সেখানে অত্যন্ত দুঃখিত হলো সেটা দেখে। হি He lay near those very rose bushes her father had stolen the rose from, এবং সে কোথায় পড়ে আছে আত্মরা হয়ে, সেই ঝোপটার কাছে, সেই জঙ্গলটার কাছে পড়ে আছে, ঝোপ জঙ্গলটার কাছে পড়ে আছে, যেখানেতে কি ছিল, প্রচুর গোলাপ ফুলের জঙ্গল ছিল, যেখান থেকে বেলের বাবা কি করেছিল, বেলের জন্য একটা ফুল রোজ সে তুলে নিয়ে গেছিল। She immediately used the ring to return to the beast, এবং তারপর সে সাথে সাথেই কি করলো, বিস্টের কাছে ফেরার জন্য ওই রিংটাকে ব্যবহার করলো। ওই যে বলেছিল 3বার ঘোরালে রিংটা ও ফিরে যেতে পারবে, 3বারও ঘোরালো এবং ফিরে গেল কাসেলে। এখানে দেখো ইমিডিয়েটলি আছে, ইমিডিয়েটলি মানে হচ্ছে অ্যাট ওয়ান্স, সাথে সাথে, ইমিডিয়েটলি মানে সাথে সাথে বা অ্যাট ওয়ান্স। নেক্সট পেজ, আমরা শেষ পেজে চলে এসেছি। আপন রিটার্নিং, ফিরে আসার পর, বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। বেল যখন ফিরে এলো তখন দেখলো যে বিস্ট প্রায় মরমর অবস্থা। শি ওয়েট ওভার হিম, সে প্রচণ্ড কাঁদতে লাগলো, কারণ বেল এটা কখনো চায়নি যে তার কারণে কেউ আঘাত পাক, তার কারণে বিস্টের এরকম খারাপ অবস্থা হয়ে যায়, এটা বেল কখনো চায়নি। কোনো ভালো মনের মানুষই কখনো চাইবে না যে তার জন্য অন্য কোনো একটা মানুষ আঘাত পাক বা তার মন খারাপ হয়ে যাক বা মন কষ্টে সে ভুগুক। She wept over him, সে তার ওপরে পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, saying that she loved him, এবং বারবার করে সে কি বলতে লাগলো বিস্টকে, যে সে ভুল করেছে, সে আর কখনো এরকম করবে না, এবং সে বলতে লাগলো বিস্টকে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি এমনি করে হার্ট ব্রেক নিয়ে মরে যেও না। As soon as her tears touched him, যেই মুহূর্তে বেলের চোখ থেকে টপ টপ করে যখন জল পড়ছিল এবং সেই জলটা যখন বিস্টের গায়ে পড়লো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু আ হ্যান্ডসাম প্রিন্স। তো এরপর কি হলো, বিস্ট সঙ্গে সঙ্গে কি হলো, তারপরে সে বদলে গেল, সে আর বিস্ট থাকলো না, সে একটা খুব সুন্দর দেখতে রাজপুত্রে পরিণত হলো। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে হচ্ছে চেঞ্জ, অর্থাৎ বদলে গেল। বিস্ট এখানে কি হলো, একটা খুব সুন্দর রাজকুমারে সেখানে কিন্তু বদলে গেল। দ্য প্রিন্স ইনফর্ম বেল, এর পরের ঘটনা যেটা, সেটা হচ্ছে যে বিস্ট তো রাজকুমার হয়ে গেল, তাহলে রাজকুমার কি করে বিস্ট হয়েছিল, এবার তাহলে এটাই গল্পের শেষে আমাদের কাছে প্রশ্ন আসবে। তো সেইটাই সে এবার ব্যাখ্যা করতে লাগলো যে বিস্ট ইনফর্মড, বিস্ট তাকে বলল, লং এগো, অনেক দিন আগে, আ ফেয়ারি টার্নড হিম ইনটু আ হিডিয়াস বিস্ট, একটা অনেক দিন আগে একজন ফেয়ারি, একজন পরী বা একজন জাদুগুড়ি, সে এসেছিল এবং এসে পড়ে তাকে কি করেছিল, এরকম ভয়ানক একটা বিস্টে রূপান্তরিত করেছিল। কখন করেছিল, আফটার হি রিফিউজড টু লেট হার ইন ফ্রম দ্য রেইন, যখন সে কি করেছিল, অর্থাৎ এই প্রিন্স কি করেছিল, ওই মহিলাটা যে ফেয়ারিটা, সেই ফেয়ারিটা এসেছিল প্রিন্সের কাছে, প্রচণ্ড বৃষ্টি ঝমঝম ঝমঝম করে পড়ছে এবং সেই সময়টা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বীজ জড়সড় হয়ে একটা বুড়ি এলো, ফেয়ারি এলো, এবং সে এসে পড়ে, সে কিন্তু দেখতে ভালো ছিল না, সে বুড়ি সুড়ি একদম বিচ্ছিরি মতো, গাল তুবড়ে গেছে, চামড়া ঝুলে গেছে, কোমর ঝুঁকে আছে, একটা লাঠিতে ভর দিয়ে আছে, ঠক ঠক করে কাঁপছে, নোংরা গন্ধম একটা জামা পরে আছে,
তো সেই রকমভাবে এসে প্রিন্সের কাছে আশ্রয় চেয়েছিল যে বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু প্রিন্স তাকে ভেতরে ঢুকতে দেয়নি। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন। এবং তারপরেই কি হয়েছিল, ওই পরীটা, ওই ফেয়ারিটা ওকে যেটা করেছিল সেটা হচ্ছে যে বিস্ট প্রিন্সকে অভিশাপ দিয়েছিল, কার্স করেছিল। এবং সেই কার্স করেছিল কি হিসাবে, যে তোমার নিজের এত রূপ, এত অহংকার, তুমি দেখতে এত সুন্দর, সেই জন্য আমার মতো একজন আগলি লুকিং পার্সনকে তুমি ভেতরে অ্যালাউ করলে না, তোমার কাসেলের ভেতরে অ্যালাউ করলে না। তো এবং সে বিপদে আছে দেখেও তাকে তুমি কিন্তু হেল্প করলে না। অতএব তুমি অত্যন্ত কুৎসিত হয়ে যাও, তুমি খারাপ দেখতে হয়ে যাও। এবং তারপরই সেই প্রিন্স কি হলো, দেখা গেল যে যে প্রিন্স চার্মিং ছিল সে আস্তে আস্তে হিডিয়াস বিস্টে খুব ভয়ঙ্কর একটা জন্তুতে পরিণত হলো, যাকে দেখে যে কেউ ভয় পাবে, যে কেউ ঘাবড়ে যাবে, যে ওর কাছে আর কেউ আসবে না, যার সুন্দরের কেউ প্রশংসা করবে না, যার কাছে কেউ থাকতে চাইবে না। এবং তারপরে বলল যে কিন্তু তারপরে তো ব্যাপারটা ওখানে শেষ নয়, এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্স বারবার করে বলতে থাকবে সেই ফেয়ারিকে যে আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং একটা রাস্তা অন্তত বলো যে যেখান থেকে আমি আবার আগের রূপে ফিরে আসবো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন সেই ফেয়ারি তখন ওকে কী বলেছিল, সেই ফেয়ারি ওকে বলেছিল যে only by finding true love despite his ugliness could the curse be broken। অর্থাৎ একমাত্র এই কার্সটা তখনই ভাঙবে যখন এই বিস্ট সত্যি করে একটা ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। অর্থাৎ এমন একটা মানুষকে বিস্টকে পছন্দ করতে হবে যে মনের দিক থেকে অত্যন্ত ভালো, যার লোভ নেই, যে নিঃস্বার্থ, এবং যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। সেই রকম একটা মানুষ যদি বিস্ট কোনোদিন তার কাছে পায়, তবেই নাকি বিস্ট আবার তার পুরনো রূপে, অর্থাৎ সেই প্রিন্সের রূপটাতে ও ফিরে আসতে পারবে। তো ট্রু লাভ যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ সত্যি করে যে ভালোবাসা, সেটা হচ্ছে ট্রু লাভ। কেমন? অর্থাৎ ওটা আমরা আবার পরে আসছি। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। এবং যেমন করে রূপকথার গল্প শেষ হয় সেরকমভাবে দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড, তারপরে প্রিন্স এবং বেল তারা দুজনে বিয়ে করে নিল। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারপর তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো। রূপকথার গল্প এরকমভাবেই শেষ হয়, দে লিভড হ্যাপিলি এভার আফটার। তো এইবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গল্পটা আমাদেরকে কি শেখায়? এটা কি নিছক একটা শুধু গল্প, এবং নিছক একটা বিস্টকে একটা মেয়ে ভালোবেসে ফেলছে, বিস্ট একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, তারা বিয়ে করছে, সুখে সংসার করবে তার ভবিষ্যতে, এরকম একটা গল্প? একদম নয়, নিশ্চিতভাবে নয়। এখানে যে এটা মেসেজ আছে, খুব সুন্দর একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে যে আমরা আমাদের চারপাশটাকে কিভাবে বিচার করি। আমরা যারা সাধারণ মানুষ, তারা আমাদের চারপাশটাকে বিচার করি কি দেখে? আমাদের সামনে যে মানুষটা আছে সেই মানুষটা কেমন দেখতে, সেই মানুষটার চেহারা কি, সেই মানুষটার পোশাক আশাক কি, সেই মানুষটা অ্যাপিয়ারেন্স কি, এইটা দেখে আমরা সেই মানুষটা সম্বন্ধে ধারণা করি বা বিচার বিবেচনা করি। এবং যদি আমরা নিজেরাও তাই, আমরা যদি ভালো ভালো ড্রেস পরতে চাই, আমরা ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খেতে চাই, আমরা বাজারে ঘুরে বেড়াতে চাই, জুতো জামা কাপড় আমাদের সবসময় চাই, তার কারণ আমাদেরকে সাজাগোজা করতে হবে, আমাদেরকে খারাপ দেখতে হলে হবে না। এই যে ব্যাপারটা আছে, অর্থাৎ বাইরে থেকে অ্যাটায়ার যেটাকে আমরা বলি, আউটার অ্যাপিয়ারেন্স যেটাকে আমরা বলি, সে অ্যাপিয়ারেন্সটা যেন খুব সুন্দর হয়, এইটা আমরা সবসময়তে চাই। কিন্তু এটা কিন্তু কখনোই ট্রু নয়। অর্থাৎ বাইরে থেকে একটা মানুষ খারাপ দেখতে হতে পারে, তার সুন্দর দেখতে না হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সেই মানুষটা সত্যি সত্যি খারাপ। তার মানে কিন্তু এটা নয় যে সেই মানুষটাকে ঘৃণা করতে হবে। আবার একটা মানুষ দেখতে দারুণ সুন্দর, খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ড্রেস পরে, প্রচুর পয়সা খরচ করে, প্রচুর পারফিউম ইউজ করে, প্রচুর জামা জুতো পরে, কিন্তু সেই লোকটা যে মনের দিক থেকে ভালো হবে এরকম কিন্তু নয়, সে কিন্তু মনের দিক থেকে খুব খারাপ হতে পারে। তো তাহলে পরে আমরা যদি কাকে বিশ্বাস করব? যে মানুষটা অত্যন্ত সুন্দর সেজেগুজে আছে, তাকে, সে যদি খারাপ মনের মানুষ হয়, তাকে বিশ্বাস করা মানে তো আমাদের নিজেদের ক্ষতি, আমরাই ঠকবো। তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে।
যে কখনোই একটা মানুষকে আমরা কোনোদিনও এই হিসেবে জাজ করবো না সে দেখতে কীরকম, তার পোশাক আশাক কীরকম। আমরা ভাবি যে যে মানুষটা, যে আমরা সবসময় যে কী চেষ্টা করি, আমরা ফর্সা হবার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে আমরা নিজেদেরকে ফর্সা দেখাতে চেষ্টা করি, এবং গায়ের রং যদি ফর্সা হয় তাহলে নাকি সে খুব সুন্দর দেখতে, এটা আমরা সবসময়তে মনে করি, এবং আমরা সেই চেষ্টাটা কিন্তু বরাবর করে যাই। কেউ যার গায়ের রঙে একটু ময়লা, সে একটা কমপ্লেক্সে ভোগে যে আমার গায়ের রং ময়লা, আমার পাশে বন্ধুজন কত ফর্সা সুন্দর দেখতে, এরকম যদি আমার গায়ের রং হতো, সেও তখন কি করে, নানা রকম ক্রিম, নানা রকম জিনিসপত্র, এটা ওটা সেটা মেখে ফর্সা হওয়ার চেষ্টা করে। ছেলেরাও তাই, মেয়েরাও তাই, এর মধ্যে বলার কিছু নেই। আবার যে বেশ ফর্সা সুন্দর দেখতে যাকে আমরা বলছি, সেই ফর্সা মেয়েটা বা সেই ফর্সা ছেলেটাও কিন্তু নানা রকম কিছু করছে তার ওই ফর্সা বজায় রাখার জন্য, অথবা আরও সুন্দর যাতে তাকে দেখতে লাগে সেটা দেখানোর জন্য। তো এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু একটা রোগ। কারোর ফর্সা হওয়া, কারো কালো হওয়া, এইগুলো হচ্ছে আমাদের মনের একটা কমপ্লেক্স। এর মধ্যে কিন্তু কখনোই আমরা ঢুকবো না। এটা কিন্তু কখনোই আমাদেরকে সুন্দর তৈরি করে না। সুন্দর তৈরি করে কোনটা? আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার অন্যদেরকে গ্রহণ করার ক্ষমতা, অন্যদের আমাকে গ্রহণ করার ক্ষমতা, এইগুলো কিন্তু সবসময়তে ম্যাটার করে। অতএব কখনোই আমরা কারোর বাইরেটা দেখে, তার রূপ দেখে তাকে যাচাই করব না, বিচার করব না। তাকে আমরা বিচার করব কিভাবে? তার সাথে মিশবো, তাকে জানবো, তাকে বুঝবো, এবং তারপরেই কিন্তু আমরা কি করব? তার বিচার করব। এবং সবসময়তেই মনে রাখবে যে সব খারাপের মধ্যেও কিন্তু একটা ভালো একটা জায়গা থাকে। যে পুকুরে কেউ নামে না, যে পুকুরে প্রচুর পাঁক থাকে, সেখানে কেউ নামে না, সবাই সেই জায়গাটাকে অ্যাভয়েড করে, কেউ চান করে না সেই পুকুরে, কেউ সেই জলে বাড়ির কোনো কাজ করে না। কিন্তু মনে রাখবে সেই পুকুরের জলেও কিন্তু কি ফোটে? পদ্ম ফুল ফোটে। তো অতএব যে কোনো ডার্ক যদি আমরা কোনো কিছু দেখি, তার একটা আদার সাইড থাকে। তো এই আদার সাইডটাকে সবসময় আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ডিসকভার দ্য আদার সাইড। এবং এই আদার সাইডটাকে ডিসকভার করেই কি করতে হবে? আমাদের জীবনের পথে এগোতে হবে। এবং সেটা যখন আমরা করতে পারবো, তখনই কিন্তু আমরা জিতবো, তখনই কিন্তু আমরা মানুষের কাছে প্রিয় হব, তখনই মানুষ কিন্তু আমাদেরকে ভালোবাসবে। আমাদের রূপ দেখে কিন্তু কেউ কোনোদিনও ভালোবাসবে না। বেল খেয়াল করে দেখো যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, এটা ওটা জিনিসপত্র প্রচুর পেয়েছিল, কিন্তু একটা টাইমের পরে কিন্তু ওর কাছে এই জিনিসগুলো সব বোর হয়ে গেছিল। ও খুব বোরিং ফিল করতো যে এত ভালো ভালো জামা কাপড়, খাবার দাবার সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু একটা টাইমের পরে বিরক্ত হয়ে গেছিল এইসব নিয়ে। ও বাড়ি ফিরতে চেয়েছিল। ভেবে দেখো যে এই যে ভাবনাটা, এই ভাবনাটা সবার মধ্যেই আছে। আমরা যতই সুন্দর দেখতে হই, আমরা যতই যাই করি, আমাদেরকে নিয়ে কি করবে একটা মানুষ? ভাববে যে এ সুন্দর দেখতে, এর প্রেজেন্সটা ভালো, এটা কিছু সময়ের জন্য। কিন্তু একটা টাইমের পর যদি আমার মধ্যে কোনো গুণ না থাকে, যদি সেই মানুষটাকে ইমপ্রেস করার কোনো ক্ষমতা না থাকে, সেই মানুষটা আমার উপরে বিরক্ত হয়ে যাবে, খুব বেশিক্ষণ তাকে ভালো লাগবে না। যত পৃথিবীর সুন্দর ড্রেসই যার কাছে থাকুক না কেন, সেই ড্রেসটা একবার দুবার পরার পর সেটা পুরনো হয়ে যায়, তারপরে আর সেটার উপর কারো মায়া মমতা থাকে না। খেয়াল করে দেখো, পুজোর সময় যে ড্রেসটা পরে তুমি খুব ভালো করে আনন্দ করে রাস্তায় বেরোচ্ছ, সবাইকে দেখাচ্ছ, 1 মাস বাদে ওই ড্রেসটা পরেই তুমি রাস্তার মধ্যে বাজারে যাচ্ছ, দোকানে যাচ্ছ, জলে দিচ্ছ, ওটার কিন্তু কোনো ভ্যালু তোমার কাছে নেই। 1 বছরের মধ্যে সেটা ছিঁড়ে ফেলছো। তো ভালো বলতে গেলে তাহলে কোনটা? আমাদেরকে সবসময় উই শুড সার্চ ফর দ্য ইনার সেলফ। ইনার সেলফ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মানুষের ভেতরটা, মনটাকে আমাদের যাচাই করতে হবে। ওকে, আজকে তাহলে এ পর্যন্ত। এবার পরের লেসনে আবার দেখা হবে। ততক্ষণ টাটা।